বন্ধুরা, এই ভিডিওতে আমরা লভ্যাংশ ও লভ্যাংশ নীতি সম্পর্কে জানবো। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা জানি যে একটা কোম্পানি যখন আয় করে বা মুনাফা অর্জন করে, তখন সেই মুনাফার একটা অংশ বা একটা পোর্শন কিন্তু কোম্পানির যে মালিকরা থাকে তারা পেয়ে থাকে। সো এই যে লভ্যাংশ, এটা কিভাবে পায় বা লভ্যাংশ কতভাবে পায় এবং এই লভ্যাংশের নীতিগুলো কি কি, আমরা এবার সেই সম্পর্কে জানবো। প্রথমে দেখব লভ্যাংশ কি। একটি কোম্পানির অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদের কিন্তু প্রাপ্য। একটা কোম্পানি যে টাকাটা ইনকাম করবে, আয় করবে, লাভ করবে বা মুনাফা করবে, এই মুনাফা বা লাভের উপরে কিন্তু শেয়ার মালিকদের অধিকার থাকবে। কারণ কি, তারা কোম্পানির মালিক এবং একটা কোম্পানির মালিক কিন্তু অবশ্যই তার কোম্পানির লাভের উপর দাবি করতে পারে। ফলে অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয়। লাভ বা মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সে অংশকে লভ্যাংশ বলে। কোম্পানি লাভ করেছে 100 টাকা, এর মধ্যে মালিকদের মধ্যে দেওয়া হবে মোট 45 টাকা, এইটা হচ্ছে লভ্যাংশ। আর বাকি যে 55 টাকা থাকবে সেটাকে বলা হয়েছিল অবন্টিত মুনাফা। যেটাই হোক, মালিকদেরকে যে টাকাটা দিবে, লাভের যেই অংশ মালিকরা পাবে, এটাকে কিন্তু আমরা লভ্যাংশ বলে থাকি। কোম্পানি সাধারণত দুটি ভাবে লভ্যাংশ দিতে পারে। একটি হলো নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড, একটা হলো লভ্যাংশ বা বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। আমরা কিন্তু বোনাস শেয়ারকে এই সম্পর্কে আমরা আগেই পড়েছি এই অধ্যায়ে। নগদ লভ্যাংশ কি? যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে নগদ লভ্যাংশ বলে। একটা উদাহরণ দিলে বুঝবা। মনে করো একটি কোম্পানি 8% হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, অর্থাৎ মোট কোম্পানি তোমার যতটুকু শেয়ার থাকবে তার 8% তুমি ক্যাশ ডিভিডেন্ড পাবা বা নগদ লভ্যাংশ পাবা। একজন শেয়ার মালিক ওই কোম্পানির 20 টাকা মূল্যের 3000 শেয়ার ধারণ করে। সো আমার 300 শেয়ার ধারণ করে। সো আমার মোট কত টাকা শেয়ার? 300 ইন্টু 20, মোট 6000 টাকার। সো আমার কাছে মোট 6000 টাকার শেয়ার আছে এবং কত টাকা লাভ দিবে? 8%, অর্থাৎ ইন্টু 8%, 6 48, 480। সো উক্ত ব্যক্তি নগদ লভ্যাংশ হিসাবে, এই যে দেখো হিসাবটা করে, 480 টাকা পাবে। সো এইটা হচ্ছিল নগদ লভ্যাংশ। মানে এই যে লাভটা হবে, এইটা বিনিয়োগকারীদেরকে ক্যাশ টাকায় দিয়ে দেওয়া হবে, অথবা ক্যাশ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সো এটা একটা নগদ লভ্যাংশ। আর স্টক লভ্যাংশ কি? আমরা কিন্তু স্টক লভ্যাংশ আমরা কিন্তু 3-4টা ক্লাস আগেই পড়েছি। বা বোনাস শেয়ার কি? কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিয়ে থাকে। অর্থাৎ নগদ লভ্যাংশের পরিবর্তেও দিতে পারে অথবা এর সাথে সাথে দুটিই প্রদান করতে পারে। কোম্পানি সাধারণত বর্তমানে ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে নগদ হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে। অর্থাৎ ধরে নাও কোম্পানিতে মোট 500 শেয়ার আছে, কোম্পানি বলল আমরা 5:1 দিব, অর্থাৎ 5টার এগেনস্টে একটা করে দিব। মানে কোম্পানি যাদের 5টা শেয়ার থাকলে সে তার এগেনস্টে একটা শেয়ার পাবে। মানে কোম্পানি আরো টোটাল 100টা নতুন শেয়ার প্রদান করবে। ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। দেখো কোম্পানি বললো কি 5:1, মানে যেই ব্যক্তির কাছে ইংলিশে লিখে একটু 5:1, যেই ব্যক্তির কাছে 5টা শেয়ার আছে সে আরো একটা এক্সট্রা শেয়ার পাবে। সো সেই হিসাবে যদি কোম্পানির কাছে এখন মোট 500 শেয়ার থাকে, মানে তাদের আরো এক্সট্রা 100 শেয়ার বাড়বে এবং ইন টোটাল শেয়ার সংখ্যা হয়ে যাবে 600। তো দেখো, ফলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। মানে স্টক লভ্যাংশ দিলে বা বোনাস লভ্যাংশ দিলে কিন্তু অবশ্যই কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা বাড়বে। মনে করো একটি কোম্পানিতে বর্তমানে 15 টাকা মূল্যের 2 কোটি শেয়ার আছে। মানে কত? 15 ইন্টু 2, মানে ইন টোটাল 30 কোটি টাকার শেয়ার আছে। দেখো, সো কোম্পানি এখন আচ্ছা 2 কোটি শেয়ার আছে, কোম্পানি 50% বা 2:1, মানে একজনের কাছে 2টি শেয়ার থাকলে সে আরো একটি এক্সট্রা পাবে। মানে এখন কতগুলো হবে? আমার 2 কোটি বেড়ে 4 কোটি হয়ে যাবে। 2 কোটি বেড়ে 3 কোটি হবে। সো 2:1 অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে। ফলে কোনো বিনিয়োগকারীর বর্তমানে 1000টি শেয়ার থাকলে সে কয়টা পাবে? আরো এক্সট্রা 500টি পাবে, কারণ 2টি শেয়ারের এগেনস্টে একটা করে পাচ্ছে। সো 1000টি শেয়ার থাকলে স্টক লভ্যাংশ পাওয়ার পর শেয়ার সংখ্যা হবে 1500টি। আনুপাতিকভাবে কোম্পানির ইস্যুকৃত শেয়ার তখন 3 কোটি হয়ে যাবে। সো এটাই হলো মূলত আমাদের স্টক লভ্যাংশ। এইবার আমরা দেখব লভ্যাংশ নীতি। কিভাবে লভ্যাংশ দেয় বা কোন নীতি ফলো করে দেয়।
কোম্পানি প্রতি বছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়, যেরকম অর্জিত লভ্যাংশের কত অংশ লভ্যাংশ দেওয়া হবে, অর্জিত লাভের কত অংশ লভ্যাংশ দেওয়া হবে, নগদ লভ্যাংশ না স্টক, নগদ লভ্যাংশ নাকি স্টক লভ্যাংশ দেওয়া হবে। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি কোম্পানির সুনির্দিষ্ট নীতিমালা থাকে, যা কোম্পানিকে লভ্যাংশ প্রদানে দিক নির্দেশনা দিতে পারে। এইসব নীতিমালাকে লভ্যাংশ বলা হয়। অর্থাৎ একটা কোম্পানি কিভাবে লভ্যাংশ দিবে, কোন বইতে দিবে, তারা কি স্টক দিবে নাকি ক্যাশ ডিভিডেন্ড দিবে, এই সবগুলোকে মানে ইন শর্ট আমরা লভ্যাংশ নীতি বলে থাকি। সাধারণত 3 প্রকার নীতি পরিলক্ষিত হয়ে থাকে। কি কি আছে? স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি এবং স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। আমরা এখন এই নীতিগুলো সম্পর্কে জানব। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। এই নীতি অনুযায়ী প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ হিসেবে দেওয়া হয়। তো আমার এই বছর 50 টাকা লাভ হোক নাকি 100 টাকা লাভ হোক, ডাজেন্ট ম্যাটার, প্রত্যেক বছরে আমাকে 15 টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। সো আমার প্রত্যেক বছর আয়ের পরিমাণ ফিক্স থাকবে। উদাহরণস্বরূপ, একটি কোম্পানি প্রতি বছর শেয়ার প্রতি 25 টাকা লভ্যাংশ দিলে তাকে স্থিতিশীল লভ্যাংশ বলা হবে। সো মনে করো 2008 সালেও দিবে 25 টাকা, 2009 সালেও দিবে 25 টাকা, 2010 সালেও দিবে 25 টাকা, এবং পরবর্তী বছরগুলোতে 25 টাকায় 25 টাকা দিয়ে যাবে। তো যখন আমার আয়ের হার সেম থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছিল স্থিতিশীল লভ্যাংশ নীতি। এবার লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। এখানে কি হয়েছে? এই নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর আয়ের কত শতাংশ লভ্যাংশ দিবে, কত শতাংশ লভ্যাংশ প্রদান করবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি প্রতি বছর সমানুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে। ধরে নেয় কোম্পানি ওরা বলে নেয় যে আমরা এই বছর আয়ের মনে করো 12% দিব। সো যদি আয় হয় 100 টাকা, তাহলে কত টাকা দেওয়া হবে? সব মিলে 12 টাকা দেওয়া হবে। যদি আয় হয় 150 টাকা তাহলে 150 × 12% মানে আমাদের 18 টাকা লভ্যাংশ দেওয়া হবে। এইভাবে একটা আনুপাতিক হারে প্রদান করা হয়। উদাহরণস্বরূপ মনে করো কোনো কোম্পানি 50% লভ্যাংশ প্রদানের আনুপাতিক হার নির্ধারণ করলো। ফলে কোনো বছর যদি কোম্পানি অর্জিত 2 কোটি টাকা হয়, কোম্পানির লভ্যাংশ হিসাবে মালিকদেরকে 2 কোটি × 50% বা 1 কোটি টাকা প্রদান করবে। অর্থাৎ কোম্পানি বলে দেয় যে ভাই আমি এবার যত টাকা আয় হবে তার 45% দিব। শুধু কোম্পানি যদি আমার এখানে এখন ধরে নিলাম 100 টাকা আয় করলে কোম্পানি কি করবে? 40 টাকা লভ্যাংশ হিসেবে দিয়ে দেবে। অর্থাৎ আগে থেকে একটা পার্সেন্টেজ ফিক্স করে রাখে, যত টাকা আয় হয় তার তত শতাংশ লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়। এবং সর্বশেষ যে নীতি সেটা হলো স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। যেসব কোম্পানির আয় স্থিতিশীল বা নিয়মিত নয়, অর্থাৎ কোনো বছর আয় করছে তো কোনো বছর আয় করছে না, সেসব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি। এই নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে। সো কোম্পানি বলে দেয় যে ভাই আমরা প্রতি বছর 10 টাকা করে দিবই। সো এটা থাকবে আমাদের ন্যূনতম। এর সাথে যদি কোম্পানি এই বছর বেশি লাভ করে, হয়তো বা আমরা এর সাথে আরও 13 টাকা দিলাম। এই বছর কোম্পানি মোটামুটি লাভ করেছে, এই বছর আমরা এক্সট্রা দিব হচ্ছিল 10 টাকা। সো টোটাল এখানে হলো 23 টাকা, এখানে হয়ে যাবে হচ্ছিল 20 টাকা। আবার কোনো বছর যদি কোম্পানি আয় কম করে, এই বছর আমরা মাত্র দিব 60 টাকা, মানে সব মিলে হবে 17 টাকা। সো দেখা যাবে একটা অংশ কিন্তু অলওয়েজ ফিক্স থাকবে, কোম্পানি যেমনই করুক না কেন এই টাকা দেবে। এরপরে যদি কোম্পানি বেশি আয় করে তারা বেশি লভ্যাংশ দিবে এক্সট্রা, আর যদি কম আয় করে তারা কম লভ্যাংশ দিবে। অন্যান্য লভ্যাংশের নীতির তুলনায় এটি অনেক নমনীয় বিধায় অনেক কোম্পানি এই লভ্যাংশ নীতি অনুসরণ করে। সবাই করে যে ভাই আমরা প্রতি বছর দেখা যাবে প্রত্যেক শেয়ারের উপরে আমরা ধরে নিচ্ছি 8 টাকা করে দিব, আমাদের আয় যেটাই হোক না কেন। যদি আয় বেশি হয় আমরা হয়তো 8 টাকার সাথে আরও দিব 13 টাকা, কত হবে 21 টাকা। যদি আমাদের আয় মোটামুটি হয় আমরা সাথে দিব 8 টাকা, আমাদের হবে 16 টাকা। যদি আয় কম হয় সেই হিসাবে আমরা তো দিলাম 1 টাকা, মোট 9 টাকা হলো। বা আমরা 1 টাকাও দিলাম না, 0 টাকা, আমাদের টোটাল 8 টাকাই হলো। সো এইটা হলো একটা স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। সো বন্ধুরা, আমরা এই অধ্যায়টি এখানে শেষ করছি এবং আশা করি তোমরা এই অধ্যায়ের বিষয়বস্তু এবং আজকের ক্লাসের বিষয়বস্তু সবকিছু বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।